হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের ক্লাসে আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য কিছু সাজেস্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখো। তো আমাদের প্রথম অধ্যায় হচ্ছে তাপের ঘটনা। সেকেন্ড ইউনিট টেস্টে যে তাপের অধ্যায় আছে, সেই তাপের ঘটনা 2 মার্কস এবং 3 মার্কসের কিছু প্রশ্ন বলছি, যেগুলো মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষার জন্য ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি বাস্তবে ফিজিক্যাল সায়েন্স সাজেশন নিয়ে কেউ ভালো করে রেজাল্ট করতে পারেনি, তবুও পরীক্ষার আগের দিন অর্থাৎ রিভাইজ করতে যে প্রশ্নগুলি খুবই জরুরি, সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। তো তোমার ধৈর্য সহকারে ভিডিওটি দেখো। প্রথম প্রশ্ন পড়বে, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো? দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, কিন্তু শুধুমাত্র তাপমাত্রা এককের উপর নির্ভর করে। এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপাত এবং প্রকৃত প্রসারণ দুই গুণাঙ্ক দেখা যায় কেন? কঠিনের দৈর্ঘ্য প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। এসআই এবং সিজিএস একক কী? এখানে যে কোশ্চেনগুলো আছে সবই গুরুত্বপূর্ণ। নেক্সট, 4 নম্বর বলছে, তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এদের একক। তাপ পরিবহন ও পরিবহনের সাদৃশ্য বৈসাদৃশ্য লেখো। কঠিনের মধ্যে তাপ পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল উল্লেখ করো। এটা 3 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আশা করা যায় এটা পরীক্ষা আসবেই। তড়িৎ প্রবাহমাত্রা এবং তড়িৎ প্রবাহমাত্রা গাণিতিক রূপে তুলনা তাপীয় রোধের রাশিমালা এবং তাপীয় রোধ কাকে বলে তার সঙ্গে পড়বে। এই দুইটা 3 নম্বরের মধ্যে একটা আসার চান্স আছে। শূন্যস্থানে তাপ পরিবর্তিত শূন্য হয় কেন? কঠিনের তাপ পরিবহনের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। এখান থেকে তাপ পরিবর্তাঙ্কের রাশিমালাটি লেখো। এই ছিল তাপের ঘটনার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমার এই প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করে ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট দিতে যাবে, দেখবে আশা করা যায় সব প্রশ্নই কমন পাবে। নেক্সট আরেকটা চ্যাপ্টার দেখা যাক। নেক্সট চ্যাপ্টার হচ্ছে পরীক্ষাগারে অজৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি। এখান থেকে টোটাল মাধ্যমিকে মার্কস থাকে 8, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টেও 8 থাকবে। তো এখানে 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি, সেগুলো ভালো করে পড়বে। এছাড়াও যে বেশি প্রশ্ন আছে, এখানে অনেক প্রশ্ন দেওয়া আছে, এগুলো ভালো করে পড়লে মাধ্যমিক পরীক্ষা 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তোমরা নাইট্রিক অ্যাসিড কী পড়ে নেবে, অম্লরাজ কী এর একটি ব্যবহার, স্পর্শ পদ্ধতিতে এসওটিকে সরাসরি জলে দ্রবীভূত করা হয় না কেন? খুবই গুরুত্বপূর্ণ 2 নম্বর কোশ্চেনের জন্য। অ্যামোনিয়া গ্যাসকে হাইড্রোজেন ক্লোরাইড সংস্পর্শে কী ঘটে সমীকরণ দাও। এই রিয়াকশানটা খুবই ইম্পর্টেন্ট। দুটি জলীয় দ্রবণের একটি ফেরিক ক্লোরাইড এবং অপরটি অ্যামোনিয়া ক্লোরাইড, দুটি জলীয় দ্রবণের ফেরিক ক্লোরাইডের একটি দ্রবণ শনাক্তকরণের সমীকরণ সহ লেখো। লাইকার অ্যামোনিয়া ভালো করে পড়বে। দেখাও যে অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ। কপার সালফেট জলীয় হাইড্রোজেন চালনা করে কী ঘটে সমীকরণ দাও। খুবই গুরুত্বপূর্ণ এই সমীকরণটি। স্মলিং সল্ট কি, এটি তৈরি করতে কোন গ্যাস ব্যবহৃত হয়? এই কোশ্চেনগুলো ভালো করে রেডি করে নেবে, যেগুলি মাধ্যমিক এবং ইউনিট টেস্টের জন্য এবং টেস্ট পরীক্ষার জন্য, সব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই হিসেবে করা আছে। উত্তপ্ত কিউপ্রি অক্সাইডে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কী ঘটে সমীকরণ দাও। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় অ্যামোনিয়া গ্যাস চালনা করে কী ঘটে সমীকরণ দাও। এই কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ, যত খুশি স্টার দেওয়া যায়। উত্তপ্ত সোডিয়ামের প্রতি অ্যামোনিয়া গ্যাস চালনা করে কী ঘটে সমীকরণ দাও। এটাই হচ্ছে সোডামাইট। পরীক্ষার প্রশ্ন আসতে পারে, সোডামাইট প্রস্তুতির মূলনীতি লেখো, ইউরিয়ার একটি ব্যবহার। নেক্সট, গাঢ় সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন সালফাইড গ্যাস শুষ্ক করা যায় না কেন? ব্যাখ্যা করো, প্রয়োজনীয় সমীকরণ চেয়েছে। লেড নাইট্রেটের স্বচ্ছ জলীয় হাইড্রোজেন চালনা করলে কী ঘটে সমীকরণ দাও। এই সমীকরণটাও ভালো করে পড়বে। যেগুলো আমি পাশে স্টার দিচ্ছি নিচ হাতে, সেই স্টারগুলো ভালো করে পড়বে, তবু হবে। ক্লোরিন জলের হাইড্রোজেন পড়ে নেবে। এই যে আরেকটা আছে, হাইড্রোজেন শুষ্ক করতে কেসিএল ব্যবহার করা হয় কেন? ফেরিক ক্লোরাইড জলীয় হাইড্রোজেন চালনা করলে কী ঘটে সমীকরণ। লাইকার অ্যামোনিয়া তরল অ্যামোনিয়া পার্থক্য পড়ে ভালো করে, কঠিন বস্তু এগুলো পড়ে নেবে। নেক্সট 2.3 23 নম্বর কোশ্চেনটা পড়বে। সালফিউরিক অ্যাসিডে অম্লিত পটাশিয়াম ডাইক্লোরাইড তুমি হাইড্রোজেন চালনা করলে, হাইড্রোজেন সালফার চালনা করলে কী ঘটে সমীকরণ দাও। এটা থেকে শর্ট কোশ্চেন আসে, কী বর্ণের পরিবর্তন হয়। হাইড্রোজেন সংস্পর্শে রূপা মুদ্রা কালো হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
এই কোশ্চেনগুলো ভালো করে পড়ে নেবে। নেক্সট 17 নম্বর কোশ্চেনটা পড়বে। 27 নম্বর কোশ্চেন বলছে পরীক্ষাগারে নেসলার বিকারের গুরুত্ব, মানে নেসলার বিকার কী কাজে ব্যবহার করা হয় সেটা পড়বে। সিলভার নাইট্রেট জ্বলিত হাইড্রোজেন চালনা করে কী ঘটে সমীকরণ দাও। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি, রাসায়নিক দ্রব্য বিক্রিয়া শর্ত, সমীকরণ উৎপন্ন, গ্যাসটি সংগ্রহ ভালো করে মুখস্থ করবে এবং বাড়িতে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবে। অ্যামোনিয়া গ্যাস শুষ্ক হতে প্রাচুন বা CCl2 ব্যবহার করা হয় না, হয় কেন? ভালো করে এই প্রশ্ন 2 মার্কসের জন্য পড়বে। হেবার পদ্ধতি এবছর মাধ্যমিক পরীক্ষায় আসছিল, তবে এটা টেস্টের জন্য ইউনিট টেস্টের জন্য আসতে পারে, কিন্তু মাধ্যমিক পরীক্ষা আসবে না। এই প্রশ্নগুলো পড়বে। নেক্সট একটা গুরুত্বপূর্ণ হচ্ছে কিপ যন্ত্র। এই কিপ যন্ত্রের কোশ্চেনটা ভালো করে পড়ে নেবে। কিপ যন্ত্রে প্রস্তুত করা এমন একটা গ্যাসের নাম। উত্তর হচ্ছে হাইড্রোজেন সালফাইড। এই গ্যাসটা হচ্ছে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস। গ্যাসটার রাসায়নিক দ্রব্য, বিক্রিয়া শর্ত, সমীকরণ ও গ্যাস সংগ্রহ কীভাবে করা হয়। ডাইরেক্ট হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির মূলনীতি চাই নেই, চেয়েছে কিপ যন্ত্রে প্রস্তুত করা এমন একটা গ্যাসের নাম। এরপরে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতি শর্ত সমীকরণগুলো পড়ে নেবে। নেক্সট 4-10 1100 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বনের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কী ঘটে সমীকরণ দাও। এটা হচ্ছে তোমাদের নাইট্রোলিমটা পড়তে হবে, সেটার সমীকরণটা কী ঘটে সমীকরণ আকারে কোশ্চেনটা দিয়েছে। এছাড়া বলতে নাইট্রোলিম কী প্রস্তুত হয়, শর্ত সমীকরণ, নাইট্রোলিম ব্যবহার ভালো করে মুখস্থ করবে, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কী বলছে অ্যামোনিয়ার জারণ। অ্যামোনিয়ার জারণ ভালো করে পড়বে, যত খুশি স্টার্ট 99% ইম্পর্টেন্ট। অ্যামোনিয়ার জারণ দ্বারা নাইট্রিক অ্যাসিড নাম, অনুঘটকের নাম এবং শর্তসহ সমীকরণ, বিক্রিয়ার সমীকরণগুলো দাও। অর্থাৎ অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির মূলনীতি সমীকরণ, সেটাই এই কোশ্চেনটা এটাই। অর্থাৎ অ্যামোনিয়ার অক্সিজেন দ্বারা জারণ ঘটে নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হয়, অনুঘটকের নাম, শর্তসহ লেখো আর বিক্রিয়ার সমীকরণ দাও। আর যে কোশ্চেনে তোমরা পড়ছো অসওয়াল পদ্ধতি, সেই প্রশ্নটাই অ্যান্সার এটাই। এছাড়া আরেকটা আছে স্পর্শপথে সালফারিক অ্যাসিড, খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা প্রশ্নের মধ্যে একটা আসবেই তোমাদের টেস্টে। সালফার থেকে শুরু করে স্পর্শ সালফারিক অ্যাসিড প্রস্তুতির মূলনীতি, অর্থাৎ স্পর্শ পদ্ধতি সালফারিক অ্যাসিড প্রস্তুতির মূলনীতি। আর এই প্রশ্নটা পড়লেই তোমাদের কাজে লাগবে হচ্ছে কী লাগবে, অলিয়ামে কাজে লাগবে। তা কোশ্চেনটা অথবা দিয়ে আরেকটা দেওয়া আছে, এটা পড়ে নেবে, একই সেম কোশ্চেন। নেক্সট অসওয়াল প্রস্তুতি রাসায়নিক দ্রব্য সমীকরণ, কপার চলে ধীরে ধীরে চালনা করলে। এই ছিল আমাদের পরীক্ষাগারে অজৈব রসায়নের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমি যে প্রশ্নগুলোতে স্টার দিয়েছি সেগুলো পড়লেই মোটামুটি ইউনিট টেস্টের জন্য ব্যাপক হবে, ঠিক আছে। বট কোশ্চেন হিসেবে ভালো করে পড়বে অসওয়াল পদে নাইট্রিক অ্যাসিড আর স্পর্শ পদে সালফারিক অ্যাসিড, এই দুটার মধ্যে একটা কমন গ্যারান্টি। এছাড়া পড়বে নাইট্রোলিম, ওলিয়াম, এই দুটো ভালো করে পড়ে যাবে। নেক্সট টপিক্স, নেক্সট মোস্ট টপিক্স, কমন টপিক্স ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা থেকে মেনলি 5 নম্বর থাকে। এখান থেকে যে প্রশ্নগুলো আসে খুব সাধারণত খুব সহজ হয় এবং শর্ট কোশ্চেন টাইপ হয়। তো সেই কোশ্চেনগুলো হচ্ছে গ্যালভানাইজেশন কোন ধাতুতে প্রলেপ দেওয়া হয়, গ্যালভানাইজেশন কোন ধাতুর প্রলেপ দেওয়া ভালো করে পড়বে। খনিজ আকরিকের পার্থক্য ভালো করে মুখস্থ করে পরীক্ষা দিতে যাবে। অ্যামালগামের একটি সাধারণ উপাদান কি, এর ব্যবহার লেখো ভালো করে। থার্মিট পদ্ধতিতে কোন ধাতু বীজাণু রূপে ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম, ভালো করে মুখস্থ করে এই শর্ট কোশ্চেনটা। সবচেয়ে বিশুদ্ধ অশুদ্ধ লোহা কোনটি, লোহার কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি। তড়িৎ বিশ্লেষণ মধ্যে নিষ্কাশ করে এমন একটা ধাতুর নাম, এই কোশ্চেনগুলো ভালো করে নোট করে মুখস্থ করবে। আমাদের চ্যানেলে সাফল্য অভিযান একটা ব্যাচ লঞ্চ হয়েছে, এই ব্যাচে সবাই জয়েন হয়েছে। চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে আমরা মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য ভালো ভালো প্রশ্ন নিয়ে আলোচনা করি, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। নেক্সট 6 নম্বর কোশ্চেনই বলছি এখানে, কপারকে খোলা বায়ুতে রেখে দিলে তার উপর আস্তরণ পড়ে কেন। জার্মান সিলভারের শতকরা সিলভারের পরিমাণ কত, উত্তর হচ্ছে 0%। ব্রোঞ্জ কাঁসার উপাদানগুলোর নাম কি, জিঙ্ক অক্সাইড থেকে কীভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায় সমীকরণ সহ। অ্যামালগাম কাকে বলে ব্যবহার, লোহার মরিচা নির্মাণ 2টি উপায়। এই কোশ্চেনগুলো ভালো করে এক নজরে দেখে যাবে পরীক্ষা দেওয়ার আগের দিন। অ্যালুমিনিয়াম পাত্রে খাবার চাটনি রাখা উচিত নয় কেন, অ্যালুমিনিয়াম বা এফি বা কপার এই সমস্ত পাত্রে খাবার চাটনি রাখা উচিত নয় কেন। কপার ছাড়া তোমরা জিঙ্কের টুকরো যোগ করলে কী ঘটে সমীকরণ দাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধাতুগুলি আকরিকের নাম ও সংকেত, অ্যালুমিনিয়াম, কপার, জিঙ্ক, লোহা, এদের প্রত্যেকের 2টা করে আকরিকের নাম এবং সংকেত পড়ে যাবে। থার্মিট পদ্ধতি কোন ধাতু নিষ্কাশন করা হয়, এই পদ্ধতির নীতি লেখো, ব্যবহার লেখো। তো এই ছিল আমাদের ধাতুবিদ্যা থেকে কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার নেক্সট দেখা যাক
আদার্স চ্যাপ্টার কী আছে। এবার তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া অধ্যায়। তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সেগুলো ভালো করে পড়লেই আশা করা যায় ইউনিট টেস্টে কমন পড়বেই। লোহার উপর নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী ব্যবহৃত হয়। অ্যানোড মাঠ কী, কোন ধাতু থাকে, কোন কোন ধাতু থাকে অ্যানোড মাঠে। তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কোন বিক্রিয়া ঘটে। তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ প্রবাহ করা যায় হয়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে কে তড়িৎ পরিবহন করে। লোহার উপর সোনার তড়িৎ লিখন করতে তড়িৎ বিশ্লেষণে কী ব্যবহৃত হয়। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কোন কোন গ্যাস উৎপন্ন হয়, এদের আয়তনগত অনুপাত কত। কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট জড়িত তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড অ্যানোডের সংঘটিত বিক্রিয়াগুলি সেগুলি লিখতে বলছে। অ্যালুমিনিয়াম নিষ্কাশন ভালো করে পড়বে। অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্রায়োলাইট ও ফ্লুসপার মিশানো হয় কেন সেই প্রশ্নটাও ভালো করে পড়বে। ক্যাথোড অ্যানোড রিয়াকশনগুলো দিতে হবে। তড়িৎ বিশ্লেষী পদে কোন শক্তির রূপান্তর হয়, ধাতু পরিবেশ তড়িৎ বিশ্লেষী পার্থক্যটা ভালো করে পড়বে। NaCl জলীয়জন তড়িৎপূরণ করলে হলো চিনি জলীয়জন তড়িৎপূরণ করে না কেন। তো এই কোশ্চেনগুলো নোট আকারে পড়ে পরীক্ষা দিতে যাবে। নেক্সট দিচ্ছে তড়িৎ লেপন। তড়িৎ লেপন খুবই গুরুত্বপূর্ণ। ইলেকট্রিক উদ্দেশ্য, তড়িৎ লেপন উদ্দেশ্য। তীব্র তড়িৎ বিদ্যুৎ কাকে বলে পার্থক্য পড়তে হবে। অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্রায়োলাইট ফ্লুসপার মিশানো হয় কেন। তো এই কোশ্চেনগুলো হচ্ছে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া থেকে পড়লেই হবে। তো নেক্সট তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়ার বিশ্লেষণে আরেকটি প্রশ্ন হচ্ছে তড়িৎ বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন। এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্স, ভালো করে পড়বে। একটি অশুদ্ধ কপারের দণ্ডকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি কপার প্রস্তুতিতে ক্যাথোড অ্যানোড তড়িৎ বিশ্লেষণ কী ব্যবহার করা হয়। অথবা কোশ্চেন আসতে পারে কপার ধাতুর বিশোধন পক্ষে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড বিক্রিয়া ও অ্যানোড বিক্রিয়ার শর্ত সহ লেখো। 3 নম্বরের জন্য এখান থেকে ইম্পর্টেন্ট আছে। নেক্সট রাসায়নিক গণনা এবং চলতড়িৎ থেকে যে নিউমেরিক্যাল প্রশ্নগুলি হয় অর্থাৎ গাণিতিক প্রশ্নগুলো হয় সেগুলো কয়েকটি সাজেস্টিভ প্রশ্ন হিসেবে রাখা হয়েছে। তোমরা সেগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবে। তো রাসায়নিক গণনা থেকে দেওয়া আছে ফ্রাস সালফেটের সঙ্গে লঘু সালফেট গ্যাসের বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন গ্যাস চালনা গ্যাস পেতে কত গ্রাম ফ্রাস সালফেটের প্রয়োজন হবে। কোশ্চেনটি বাড়িতে সলভ করবে। এছাড়াও আমাদের রাসায়নিক গণনা অধ্যায় থেকে যে সমস্ত অঙ্ক করা আছে সেখানেও এগুলো করানো আছে। অ্যামোনিয়াম সালফেটকে কৌস্টিক সোডা দ্রবণসহ উত্তপ্ত করলে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। নেক্সট 3 নম্বর আমাদের রাসায়নিক গণনা এই অঙ্কটা করা আছে। AB পরস্পর বিক্রিয়া করে নিচের সমীকরণ ঘটে উৎপন্ন C A2A + B অ্যারো 2C এই যতক্ষণ গ্যাসীয় পদার্থ এদের বাষ্প ঘনত্ব নির্ণয় করতে বলছে। কোশ্চেনটি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট প্রশ্নগুলো দেখো, এগুলো প্র্যাকটিস করে বাড়িতে। রাসায়নিক গণনা অঙ্ক এই কয়েকটা করলেই হবে আপাতত। নেক্সট রাসায়নিক গণনা 8 নম্বর কোশ্চেন, 9, 10 টোটাল 10টা কোশ্চেন রাখা হয়েছে রাসায়নিক গণনা থেকে। আশা করা যায় এর মধ্যেই কমন পড়বে তোমাদের। এবার আসো চলতড়িৎ থেকে যে অঙ্কগুলো রাখা আছে এগুলো সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো তোমরা বাড়িতে নোট আকারে করে তারপর প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পর পরীক্ষা দিতে যাবে। একটি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করলে অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে। এই বাতিকে 110 ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ হবে। 220 ভোল্ট 60 ওয়াট ও 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটি রোধের অনুপাত নির্ণয় করো। কোশ্চেন 3 6 ওহম রোধের ধাতব তারকে টানা প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হলে অন্তিম রোধ কত হবে। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর কোশ্চেন বলছে 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেইন্সে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো। বাতিটির তড়িৎ শক্তি পরিমাণ বিওডি এককে চেয়ে। নেক্সট 5 নম্বর কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ। সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবাহী এবি রোধাঙ্ক যতক্ষণ দেওয়া আছে, পরিবাহী দুটিকে আলাদা একই বিভব যুক্ত করলে এদের প্রস্তুতে কী ধরনের প্রবাহমাত্রা হবে। প্রবাহমাত্রা একই হবে। তো এই ছিল আমাদের চলতড়িতের কিছু গাণিতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো ভিডিওটি
ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে কেউ নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ক্লাসে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।